তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিনি এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার জট এখনো খোলেনি, নিরাপত্তা ঘাটতির অভিযোগ মানছেন না প্রতিমন্ত্রী। পুরান ঢাকায় রাসায়নিকের গুদামের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান, 6 মাসের মধ্যে বিকল্প জায়গা। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ছাত্রদলের সঙ্গে লড়ছে কোটা আন্দোলনকারীরা, 10টি প্যানেল ঘোষণা। কাল 5 স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশের আর্চাররা, 3 ইভেন্টে এসেছে ব্রোঞ্জ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, গতকাল উড়োজাহাজ ছিনতাই চেষ্টার যে ঘটনা ঘটলো সেটা কি কারণে ঘটলো, কেন ঘটলো তা নিয়ে কিন্তু আজকে পর্যন্ত পরিষ্কার কিছু জানাতে পারেননি বিমান প্রতিমন্ত্রী। বরং একটি পিস্তল রহস্যের ব্যাপারে যে একটি কথা হচ্ছিল সেটিও তিনি খোলাসা করেনি, বরং তিনি এটি বলছেন যে বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতির যে অভিযোগ উঠছে সেটি তিনি মানছেন না। নিরাপত্তার অভিযোগটা এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন। যিনি অভিযুক্ত, যিনি মারা গেলেন, যে ভদ্রলোক, তার কাছে কি ছিল সেটা আমরা এখনো জানি না, এবং সাংবাদিকদেরও দায়িত্ব আসলে এই পর্যায়ে যে সরকারি ভাষ্যটা না আসা পর্যন্ত আমরাও কিন্তু বলতে পারছি না। তবে নিরাপত্তার ঘাটতি ছিল না এটি বলেই কিন্তু দায়িত্ব শেষ হয় না, সেখানেও পরিষ্কার খোলাসা করে বলতে হবে যে ঘটনাটা কি ঘটেছিল। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই জেনে যাব। দেখেন, বিমান ছিনতাই কিন্তু সারা বিশ্বের জন্য অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়। এটি শুধু বাংলাদেশের ভাবমূর্তি যে দেশের মধ্যে তাই না, সারা বিশ্বের ভাবমূর্তির একটা বিষয়। তবে অবশ্যই সাধুবাদ জানাই আমাদের কমান্ডো বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যারা দ্রুততম সময়ের মধ্যে বিষয়টাকে সুরাহা করতে পেরেছে এবং যাত্রীরা সবাই অক্ষত ছিল, ক্রুরা অক্ষত ছিল। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। রোববার ছিনতাইয়ের চেষ্টা করা বাংলাদেশ বিমানে গুলি বিনিময় হয়েছে। সাংবাদিকদের এমন তথ্য দেন 24 পদাতিক ডিভিশনের জিওসি। আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে। এর একদিন পর বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থা কিভাবে কাজ করে তা দেখানো হয় সাংবাদিকদের। এত নিরাপত্তার মধ্যে অস্ত্রটা ভেতরে গেল কিভাবে, এমন প্রশ্ন ছিল বিমান সচিবের কাছে। তিনি বলেন, তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া যাবে। সেটা পিস্তল কিনা এখন আমরা ওয়াকিবহাল না, পিস্তল কিনা, খেলনা পিস্তল কিনা, যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এর আগে তো আসলে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। এবং আমরা আমাদের এই তদন্ত টিমকে দায়িত্ব দিয়েছি, তারা 5 দিনের ভিতরে সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান বললেন, বিমানে গুলি বিনিময় হলে তার চিহ্ন থাকতো, সেরকম লক্ষণ পাওয়া যায়নি বলে জানান তিনি। ওখানে যারা প্যাসেঞ্জার ছিল, ক্রু ছিল, তাদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলেছে ধোঁয়া বের হয়েছে, বাট একটা গুলি বের হইলে এয়ারক্রাফটে ছিদ্র হয়ে যাওয়ার কথা, এরকম কোনো এভিডেন্স নাই। খেলনা পিস্তলেও টুস 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 শব্দ হয় না। রোববারের ঘটনা নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলন ডাকেন সংশ্লিষ্টরা। এ সময় বিমান প্রতিমন্ত্রী জানান, যথেষ্ট নিরাপদ রয়েছে বিমানবন্দর। কিভাবে যাত্রীরা যায়, এখানে সংস্থার কোনো অসমন্বয়হীনতা বা সমন্বয়হীনতার কোনো লক্ষণ আপনারা দেখেছেন কিনা, এটা বাস্তবে দেখানোর জন্যই আমরা ইনভাইট করেছি। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অন্য যাত্রীদের মতো নিহত পলাশকেও তল্লাশি করা হয়। তার কাঁধে একটা ব্যাগ ছিল, সে স্ক্যানিং মেশিনের ভেতর দিয়ে গিয়েছে, কিন্তু সেখানেও কিছু দেখা যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টায় অভিযুক্তের পরিচয় মিলেছে। র্যাব জানিয়েছে তার নাম পলাশ আহমেদ, গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরিজপুর। পলাশের পরিবার জানায়, প্রায় 1.5 বছর আগে চিত্রনায়িকা সিমরার সঙ্গে তার বিয়ে হয়। তবে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার কারণ সম্পর্কে তারা কিছুই বলতে পারেনি। আসল নাম পলাশ আহমেদ হলেও ফেসবুকে সে পরিচিত ছিল মাহিবি জাহান নামে। তার পেশাগত পরিচয় লেখা আছে ব্রিটিশ এয়ারওয়েজের আইটি বিশেষজ্ঞ হিসেবে। মাহিবি জাহান নামের ফেসবুক প্রোফাইল ঘেঁটে তার সাথে চিত্রনায়িকা সিমলার বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখা যায়। সেখানে সিমলাকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন তিনি। এর সত্যতা মিলেছে পলাশের পরিবারের ভাষ্যেও। ডিবি দেওয়ার পরে আশা করি সিমলার বিয়ে শাদী দেওয়ার পরে
এর আমি 2-1 মাস হয়তো ছিল, আবার পরে দেখা গেল আমার লগে যোগাযোগ আর না, পরে কি হয়েছে তা বলতে পারবো না। শিমলা তো এখানে আসছিল 2 দিন ছিল। পরিবার বলছে পলাশ তাহিরপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশের পর ভর্তি হন সোনারগাঁও ডিগ্রি কলেজে, তবে পড়াশোনা শেষ করেননি। পরিবারের অবাধ্য হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও মাঝে মাঝে সে বাড়িতে আসতো, ঝগড়া করে প্রতিবার টাকাও নিয়ে যেত বলে জানিয়েছে পরিবার। বাপ মার অবৈধ সন্তান ওই হিসাবে আমার দেখতাম, তাহলে এই নাম দিয়ে খালি টিয়ার নিতুই, বুঝছেন। নেওয়ার পরে ইয়ার পরে মনে করেন বিয়া শাদী করতো, তাও মানে নিচে ভালো হয়নি, ভালো হয় না, বুঝছেন। বাড়িতে জায়গা দিতাম না, নামাজ ফিরার মতো করতাম, কইতাম আল্লাহ হয়তো হারা বালা করে দে, নাই তো আল্লাহ তোমারটা তুমি নাও। মানে কি কারণে এরকম বলতেন? এই জায়গায় টিয়া বাসা না, যদি বিদেশে ফাটাইতাম 2 মাস 3 মাস থাকে কে করতাম। কী কারণে পলাশ বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি পরিবারের সদস্যরা। তবে পরিবার জানিয়েছে পলাশ এর আগেও বগুড়া থেকে এক মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে, সেই সংসারে তার একটি সন্তানও রয়েছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিহত পলাশের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ। তবে তার দাবি পলাশ ভালো ছেলে নয়। এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এলাকাবাসীও পলাশ সম্পর্কে খারাপ তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে যতটুকু জানা যায় সে এবার এসে কোনো ইয়াতে নাই, তবে এর আগে সে বিদেশে নেওয়ার কথা বলে কিছু লোক কাছে টাকা পয়সা নিয়ে যেতে অভিযোগ ছিল। তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা বা কোনো অপরাধজনিত অভিযোগে কোনো আমাদের কাছে এরকম থানাতে এরকম কোনো আমরা অভিযোগ এখনো পাইনি। ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদের মরদেহে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। পতেঙ্গা থানার ওসি জানিয়েছেন, মরদেহ ফেরত নিতে পরিবারের থেকে কোনো আবেদন করা হয়নি। ময়নাতদন্ত শেষে তা রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। সিভিল এভিয়েশন এজাহার দিবেন বলেছেন। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। আর আমরা যে লাশের সুরতহাল করে লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিলাম, লাশের পোস্টমর্টম শেষ হয়েছে। যেহেতু এখনও লাশের কোনো মালিক পাওয়া যায়নি বা দাবিদার আসে নাই, সেজন্য আমরা এটা ফ্রিজারে হিমঘরে রেখেছি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পরিদর্শন করার কথা সিভিল এভিয়েশনের তদন্ত কমিটির। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, তদন্ত কমিটির সদস্যরা বিমানবন্দর পৌঁছেছেন কিনা, আর নতুন কোনো তথ্য কি জানা গেছে এই বিষয়ে? অনুপম, আমরা জানতে চাচ্ছি যে তদন্ত কমিটি কি নতুন কোনো তথ্য পেয়েছেন বা আপনারা কিছু জানতে পেরেছেন? তদন্ত কমিটি এখন কি কাজ করছে সেখানে? আমরা আসলে যে তথ্যটি পেয়েছি যে মিনিট 20 আগে যে ঢাকা থেকে যে সিভিল এভিয়েশনের তদন্ত কমিটি সেটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন, কিন্তু তারা কি ধরনের তদন্ত কাজ চালাচ্ছেন, কোন পদ্ধতিতে তার সাথে তদন্ত কাজ চালাচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। কারণ আমরা এখন অবস্থান করছি বিমানবন্দরের বাইরের যে প্রাঙ্গণ সেখানে, এবং এখান থেকে ভেতরে যাওয়ার জন্য যে অনুমতি সেটি আসলে আমাদেরকে বা কোনো গণমাধ্যম কর্মীকে আসলে দেওয়া হয়নি, এবং সেই প্রেক্ষাপটে এখানে সবাই আসলে বাইরে অপেক্ষা করছে। এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে তদন্ত কমিটি তারা যদি তাদের এই তদন্ত কাজের মধ্য দিয়ে শেষ করার আগে যদি আমাদের সাথে কথা বলেন কিনা বা কোনো ব্রিফিংয়ে আসেন কিনা সেটিও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর আমরা বিভিন্নভাবে এখানকার যে এয়ারপোর্ট ম্যানেজার তার সাথেও কথা বলার চেষ্টা করছি, তিনিও আসলে খুব বেশি সাড়া দিচ্ছেন না, যে কারণে ভেতরে আসলে কী ধরনের তদন্ত কাজ চলছে এবং কতটা কি এগুলো সে বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে না। তবে আমরা এটা নিশ্চিত হয়েছি যে মিনিট 20 আগে এখানে তদন্ত কমিটি এসে পৌঁছেছেন। অনুপম, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চট্টগ্রাম থেকে বলছিলেন সহকর্মী অনুপম। চকবাজার আগুনে নিহতদের স্মরণে পালন করা হয়েছে রাষ্ট্রীয় শোক। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় ও ভবনে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। চকবাজারে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। চকবাজারের চুরিহাট্টায় গত বুধবার রাতে আগুন লাগে, এতে নিহত হন 67 জন। ঘটনার 4 দিন পরেও আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সঠিক কারণ খুঁজতে সমন্বিত তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন।
কিবরি, আপনি জানেন যে পুরান ঢাকায় যে রাসায়নিকের গুদামগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে 28 ফেব্রুয়ারি এবং এই অভিযান 1 এপ্রিল অর্থাৎ 1 মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র। দেখেন, একই কথা আমরা শুনেছিলাম নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনার পর। সেখানে শতাধিক প্রাণহানি হয়েছিল এবং আমরা অনেক তোড়জোড় দেখেছি, কর্তৃপক্ষ অনেক কিছু বলেছে যে এখান থেকে সরে যাবে এবং তারা তালিকাও করেছিল তখন। কিন্তু তারপরে কি হলো আমরা আর জানি না। এখন এক একটি ঘটনা ঘটার পর আমরা এরকম রিয়াকশন দেখি সরকারের পক্ষ থেকে। তবে এবার আমরা বিশ্বাস করতে চাই যে একই ঘটনা বারবার ঘটতে পারে না, মানুষকে এভাবে হুমকির মুখে ঝুঁকির মধ্যে রাখা যায় না। আমরা আশা করব যে এবার অন্তত এটা একটা সুরাহা হবে। যাই হোক, আমরা নিরাপদে থাকতে চাই। প্যাকেজটা প্রতিবেদনটি দেখে আসি। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে পুরান ঢাকার আবাসিক এলাকা হতে কেমিক্যাল গোডাউন অপসারণে বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়। পুলিশ প্রধান, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, রাজুক, বিস্ফোরক অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় সহ ব্যবসায়ী প্রতিনিধিরা এই সভায় অংশ নেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জানান, আগামী 28 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত পুরান ঢাকার 15টি ওয়ার্ডে সাঁড়াশি অভিযান চালাবে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। পুরান ঢাকার কোথাও কেমিক্যালের অস্তিত্ব পাওয়া গেলেই সিলগালার পাশাপাশি বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ। আগামী 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই টাস্ক ফোর্স অন গ্রাউন্ডে তৃণমূল পর্যায়ে তাদের কার্যক্রম শুরু করবে। পুরনো ঢাকা থেকে এই সমস্ত গোডাউনগুলোকে অপসারণ করবার লক্ষ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জানিয়েছেন, কেমিক্যাল গোডাউন আছে কিনা তা দেখতে এরই মধ্যে পুরান ঢাকার সব বাসা বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এরকম একটি বাড়ির নিচতলায় বিশাল একটি গোডাউন ছিল। যদি এটি সেদিন পরের দিন আবিষ্কৃত না হতো, হয়তো আমাদেরও জানার বাইরে থেকে যেত। এরকম কয়টা বাড়ির নিচে এরকম গোডাউন লুকিয়ে আছে আমরা তো জানি না। ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, খুব শিগগিরই কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা আলাদা অঞ্চল গড়ে তোলা হবে। যদিও অভিযানের নামে হয়রানি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেক ব্যবসায়ী। ওয়্যার হাউসটা দূরে থাকতে পারেন, কিন্তু আপনাদের বিজনেসটা বা অফিস থাকতে পারে। এভাবে কিন্তু আমরা আপনাদের ব্যবসা চলমান থাকুক। ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত হচ্ছে। তারা কিন্তু এখন যেটা ফ্লেমেবল না, যেটা নন ফ্লেমেবল, এগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে। এর আগেও নিমতলিতে অগ্নিকাণ্ডের পর একাধিকবার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন উচ্ছেদের ঘোষণা এলেও বাস্তবে তা দেখতে পায়নি পুরান ঢাকাবাসী। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাসায়নিকের কারখানা সরাতে না পারার ব্যর্থতা ঢাকতেই সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আবোল তাবোল বকছেন, এমন মন্তব্য করেছেন আরেক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইস্কাটনে নিজ বাসভবনে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এর মন্তব্য করেন। এ সময় পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আমু। সেই যে কথাটা বলেছে যে উনি যেভাবে রেখে এসেছিল আমি তৎপর হইলে এটা হয়ে যেত, তো উনি তো কোনোভাবেই রেখে যেতে পারে নাই। ওনার দায় দায়িত্ব তো উনি গ্রহণই করে নাই। দায় দায়িত্ব তো দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার কমিটির সভাপতিত্বে মিটিংয়ে তার মন্ত্রণালয়ের বিসিকের চেয়ারম্যানকে কমিটির দায়িত্ব দিয়েছিল। এই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় তারই জন্য হয়তো সে ইন অ্যাডভান্স এই কথাটা বলেছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় দণ্ডিত আসামিদের সাজা দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পিলখানা হত্যাকাণ্ডের 10 বছরে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও 3 বাহিনীর প্রধান এবং নিহতের স্বজনেরা শ্রদ্ধা জানান সমাধিতে। সোমবার সকাল থেকে শহীদ সেনা পরিবারের সদস্যরা প্রিয়জনের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বনানী সামরিক কবরস্থানে। পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারা। বিডিআর ট্র্যাজেডির 10 বছর পেরিয়ে গেলেও জড়িতদের শাস্তি কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন স্বজনেরা। একটা জিনিস আমাদের কাছে এখনো অস্পষ্ট যে এই হত্যাযজ্ঞের পিছনে কারা ছিল, মাস্টারমাইন্ড কারা। আমাদের যা হারানোর তা তো হারাই ফেলছি আমরা, আর ওদের সবাইকে ফাঁসি দিলেও তো আমাদের আর কিছু যায় আসবে না। শ্রদ্ধা জানাতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামিদের সাজা দ্রুত কার্যকর করা হবে। চ্যালেঞ্জটি ছিল এদেরকে বিচারের মুখোমুখি করা। মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, ফাঁসির রায় কয়েকজনের রয়েছে, কয়েকজন আবার খালাসও হয়েছেন। এই ছিল টোটাল বিচারের প্রক্রিয়া প্রায় শেষ।
এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে। যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআরের বিপদগামী সদস্যরা 57 জন সেনা কর্মকর্তা সহ 17 নারী ও শিশুকে পিলখানায় নৃশংসভাবে হত্যা করে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ ঘটনায় সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ হয়নি সে প্রশ্ন তুলেছেন তিনি। বনানী সামরিক অবস্থানে সকালে শহীদদের শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এ প্রশ্ন তুললেন। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর মনোবল দুর্বল করতে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে নতুন তদন্ত দাবি করেন তিনি। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি, এটা আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। এদিকে পিলখানা হত্যা নিয়ে বিএনপি নালিশ করলেও বিচার প্রক্রিয়া নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তৈরি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খামারবাড়িতে বিকেলে মেট্রো রেলের নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি এ দাবি করেন। কাদের বলেন, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা সরকার দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে সামাল দিয়েছে। চকবাজারে আগুনের বিষয়ে তিনি বলেন, পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে সব ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে মর্মান্তিক এ ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও স্বীকার করেন ওবায়দুল কাদের। এখন তারা এ কথা বলার অর্থ হচ্ছে যারে দেখতে নারী তার চলন পাকা। প্রত্যেক বিষয়েই তাদের নাক গলাতে হবে। নালিশ তারা করতে পারে, কিন্তু এই বিচার কার্য নিয়ে দেশে বিদেশে কোথাও কোনো প্রশ্ন নেই। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল সহ 10টি প্যানেল অংশ নিচ্ছে। বাম জোটের পাশাপাশি নির্বাচনে প্যানেল দিয়েছে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীরাও। কাল মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনই প্যানেল ঘোষণা করেছে। এছাড়া ক্যাম্পাসে নিষিদ্ধ জাতীয় ছাত্র সমাজ ও ধর্মভিত্তিক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও প্যানেল দিচ্ছে এবারের নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার সকালে প্যানেল ঘোষণা করে প্রগতিশীল ছাত্র জোট। জোট থেকে এবার ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস উম্মে হাবিবা বেনজির এবং এজিএস পদে লড়ছেন সাদিকুল ইসলাম। আন্দোলন সংগ্রামে নির্যাতিত, নিপীড়িত, কারাভোগ করেছে এবং প্রত্যেকটা আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে সবসময় ছাত্রদের সামনের কাতারে থেকেছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে ভিপি প্রার্থী নুরুল হক নুরু, জিএস প্রার্থী রাশেদ খান ও এজিএস প্রার্থী ফারুক হোসেন। আমাদের দাবি থাকবে সাধারণ শিক্ষক থেকে যারা রাজনীতির বাইরের শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে নিয়ে একটি পর্যবেক্ষক কমিটি করার জন্য। এদিকে ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির নেতারাও আলাদা প্যানেল ঘোষণা করেন। সহসভাপতি হিসেবে রাখা হচ্ছে মোহাম্মদ সোহান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। ছাত্রলীগের ভিপি, জিএস, এজিএস প্রার্থীও সোমবার মনোনয়ন ফর্ম নিয়েছেন। এ সময় ছাত্রলীগ সভাপতি জানান, ছাত্রলীগের যেসব নেতা আলাদা প্যানেল দিয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে বিভেদ নিরসন করা হবে। তো সবার মন জয় করা আসলে সম্ভব না এত অল্প পদ দিয়ে। তো তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে আমরা আশা করি ঠিক করে হয়ে যাবে। বিকেলে ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়। ভিপি পদে লড়ছেন মোস্তাফিজুর রহমান, জিএস পদে খন্দকার আনিসুর রহমান ও এজিএস প্রার্থী খোরশেদ আলম সোহেল। বিভিন্ন হলে এবং ডাকসুতে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছেন, তাদের বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে নির্বাচনে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিশ্চয়তা দিতে পারি যে হলে কোনো ধরনের নেগেটিভ কোনো আশঙ্কা নাই।
আমরা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ আমরা বিরাজ করবে এবং ছাত্ররা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যেতে পারবে। এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। মঙ্গলবার এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ তেজগাঁওয়ের 2টি হিমাগারে অভিযান চালানো হয় এবং সেখানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খাবার পাওয়া যায়, যার মধ্যে খেজুর এবং মহিষ ও দুম্বার মাংস রয়েছে, যা প্রক্রিয়াজাত করে আবার নতুন মেয়াদ বসিয়ে সেগুলি ঢাকার বিভিন্ন হোটেল এবং সুপার শপে চলে যায়। দেখেন এই খাবারগুলো যেগুলো আজকে ভ্রাম্যমাণ আমাদের টিম যেগুলো উদ্ধার করেছে সেগুলো কিন্তু অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, প্রায় 1 বছর আগেই। এখন কথা হচ্ছে নিরাপদ খাবার পাওয়া কিন্তু আমাদের মৌলিক অধিকার। এই ধরনের খবর যখন আসে এবং সুপার শপের মতো জায়গায় যখন এগুলো বিক্রি হয় সবাই কিন্তু ভোক্তারা অবশ্যই আতঙ্কিত হয়ে পড়ে এবং কারো উপর বিশ্বাস রাখা যায় না। তবে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযানগুলো চলা উচিত, তাতে অন্তত মানুষের নিরাপদ খাবারের অধিকারটা সংরক্ষিত হয়। প্রতিবেদনটি দেখে আসি। তেজগাঁওয়ের শিকাজু হিমাগার সংরক্ষণ করা হয় মাংস, সবজি, ফলসহ নানা খাদ্যদ্রব্য। মাংসের মধ্যে বেশিরভাগেরই মেয়াদ শেষ। অনুমতি ছাড়া আমদানি করা দুম্বার মাংসের মেয়াদ শেষ হয়েছে 5 মাস আগেই। তবে আমদানিকারকের দাবি এসব মাংস বিক্রির জন্য নয়, ধ্বংস করার কথা ছিল। ফেলে দেওয়ার জন্য এগুলো সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের মিটিং সিদ্ধান্ত হয়েছে এগুলো ফেলে দেব। আমরা বেশিল মূলত মহিষের মাংসটা। শিকাজুতে সংরক্ষণ করা মাংসের বেশিরভাগই রেখেছিল বিপণন প্রতিষ্ঠান দেশি সুপার অ্যাগ্রো লিমিটেড। শিকাজুর মালিকের তথ্যের ভিত্তিতে একদিন পরেই তেজগাঁ এলাকাতে দেশি সুপারের হিমাগারেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও দেখা মেলে বিপুল পরিমাণ পচা ও মেয়াদ উত্তীর্ণ মাংস। আমার দুমার মাংস গত 5 মাস আগে হয়ে গেছে, আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি মিনা বাজার, ডেলি শপ এবং স্বপ্নতে। এটা আমার অপরাধ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়া মাংস আবার প্রক্রিয়াজাত করে বসানো হয় নতুন মেয়াদ। সরবরাহ করা হয় সুপার শপ, হোটেল, হাসপাতাল সহ 268 খ্যাতনামা প্রতিষ্ঠানে। মাংস বিতানের কাছে যাচ্ছে, ফার্মগেটের কুতুববাগ হোটেল প্রিন্সে যাচ্ছে, হোটেল 71-এ যাচ্ছে, হোটেল স্টার কাবাবে যাচ্ছে, তারপরে হচ্ছে আল রহমানিয়া হোটেল আপনার হচ্ছে মগবাজারে যাচ্ছে। এরকম মানে সব নামি দামি হোটেলগুলোতেও এখানে যাচ্ছে। অভিযানকারীরা বলছেন এসব মাংস আমদানির অনুমতি নেই দেশি সুপারের। প্রতিষ্ঠানটিকে 32 লাখ টাকা জরিমানা এবং মালিক সহ আটক করা হয় 18 জনকে। আমাদের যে প্রোডাক্ট সেইটা অন্য প্রোডাক্টের ফলস ডিক্লারেশন দিয়ে সেটা নিয়ে আসতে তারা। না, আমাদের কোনো পারমিশন নেই। মানুষের পয়সা নিয়ে এখানে বিক্রি করবেন উচ্চ মূল্যে, আর এখান থেকে এক্সপায়ার পণ্য নিয়ে তারা এখানে সাপ্লাই দেবেন, এটা কোনো হতে পারে না। বিশেষ করে সুপার শপগুলি যে কাজটি করেছেন এটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত গর্হিত কাজ এবং আমরা মনে করি যে এটা কাস্টমারদের আস্থার জায়গাটা তারা এখানে হাত দিয়েছে। অভিযানে পচা মাংসের পাশাপাশি 1200 মণ খেজুর সহ জব্দ করা হয় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ISSF আন্তর্জাতিক আর্চারির তৃতীয় দিনে দলগত ইভেন্টে সাদামাটা বাংলাদেশ ব্রোঞ্জ জিতে নিয়েছে 3টি ইভেন্টে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে আশা বাঁচিয়ে রেখেছেন রোমান দিয়ারা। কাল 5টি ইভেন্টে বাংলাদেশ ফাইনালে লড়বে স্বাগতিকরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের সামনে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখার পরামর্শ দিচ্ছে ম্যানেজমেন্ট। আসর শুরুর আগে আভাস পাওয়া গিয়েছিল সহজ হবে না লড়াই। ISSF আর্চারির তৃতীয় দিন শেষে স্পষ্ট হয়ে গেছে প্রতিপক্ষের সামর্থ্য। দলগত রিকার্ভ ও কম্পাউন্ড এবং কম্পাউন্ড পুরুষ ইভেন্টে ফাইনাল খেলা সম্ভব হয়নি। রোমান দিয়াদের সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রোঞ্জ মেডেলে। টিমওয়ার্কে ব্যর্থতা সত্ত্বেও শেষ হয়ে যায়নি বাংলাদেশের সম্ভাবনা। তৃতীয় দিন শেষে লাল সবুজের বড় আশা রোমান সানা। তবে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সহজ হবে না লড়াইটা। প্রতিপক্ষ টুর্নামেন্ট র্যাঙ্কিংয়ে 2-এ থাকা থাই আর্চার থেপনা দেনচাই। দেখেন, আমি ভালো শট করছি, আমার যে প্রতিপক্ষ মেয়েটা ও খুব ভালো শট করছে, কিন্তু তারপরে একটু বাতাস ছিল। বাতাস আসলে আমি যে কোনো জায়গায় এক্সকিউজটা পছন্দ করি না, কিন্তু আমরা সঠিকভাবেই সুন্দরভাবে কোচের ডিরেকশন মতো মেরেছি, কিন্তু লাস্ট শটে হয়তো বা কপালে ছিল না, এই জন্য মেন টার্গেটে হিট করে। 2017-তে প্রথম আসরে স্বর্ণ জিতে আত্মপ্রকাশ হীরামণির। এরপর 2018-তে রিকার্ভ ব্যক্তিগত নারী ইভেন্টে শূন্যতা। 1 বছর পর আবার গুরুত্বপূর্ণ এই ইভেন্টে আশা জাগিয়েছেন দিয়া সিদ্দিকা। ইরানের পারমিদা ঘাসেমির সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে নিশ্চিত করেছেন ফাইনাল। স্বর্ণের জন্য লড়াইয়ে দিয়া লড়বেন ভারতের সোজামের শিভার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে গেছে,
তা আমাদের যে প্রতিপক্ষ আছে কোনো প্রতিপক্ষে দুর্বল ভাবি না আমরা, নিজেদের বেস্টে দিতে পারলে তখন আমাদের পদকের সম্ভাবনা থাকবে। তবে যে প্রতিপক্ষ যারা আছে তারাও আমাদের চেয়েও ভালো আছে, অনেকে হয়তো যে কোনো ইভেন্টে এগিয়েও আছে। টুর্নামেন্টের তৃতীয় দিন শেষে সবচেয়ে সফল দল ভারত ফাইনাল নিশ্চিত করেছে মোট 7টি ইভেন্টের। রিকার্ভ দলগত পুরুষ ও কম্পাউন্ড দলগত নারী ইভেন্ট ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। আরিফিন সোহেল নোয়াখালী থেকে বলছেন, নোয়াখালী সোনাইমুড়ি থানার বসড্রা SRI হাই স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে কোচিংয়ের নাম করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে অভিভাবকেরা হতাশ ও ক্ষুব্ধ। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বগুড়া থেকে তাজমিনুর রহমান প্লাবন বলছেন, বগুড়ার সোনাতলা থেকে ট্রেনে করে অনেক শিক্ষার্থী কলেজে যাতায়াত করছে, কিন্তু যাত্রী সংখ্যা অনুযায়ী বগির সংখ্যা অনেক কম। বগুড়ার বিভিন্ন রুটে ট্রেনের বগি বাড়াতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মাহবুব তালুকদার ঢাকা থেকে বলছেন, রাজধানীর মুগদা থেকে মান্ডা পর্যন্ত অতিরিক্ত অটোরিকশার চাপে ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার জট এখনো খোলেনি, নিরাপত্তা ঘাটতির অভিযোগ মানছেন না প্রতিমন্ত্রী। পুরান ঢাকার রাসায়নিকের গুদামের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান, 6 মাসের মধ্যে বিকল্প জায়গা। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ছাত্র দলের সঙ্গে লড়ছে কোটা আন্দোলনকারীরা, 10টি প্যানেল ঘোষণা। কাল 5 স্বর্ণের লড়াইয়ে নামে বাংলাদেশের আর্চাররা, 3 ইভেন্টে এসেছে ব্রোঞ্জ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা।